চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ নির্ধারণ হতে পারে পরবর্তী করণীয়। অর্থবহ আলোচনার মাধ্যমে দেশের সংকট উত্তরণ সম্ভব বললেন জামায়াতের আমির। সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান। সেনা প্রধানের বক্তব্য রাজনৈতিক মন্তব্য ইনকিলাব মঞ্চের। আরেকটি ১-১১-র দিকে এগুলো দায় নিতে হবে আজীবন। আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনের কথা, তিনি আরও অপরাপর যত কথা বলেছেন এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য। চতুর্থ দিনের মতো বিক্রি হচ্ছে এই যাত্রার অগ্রিম টিকিট। আজ দেওয়া হচ্ছে ৩ জুনের টিকিট। অনলাইন সার্ভারে কোটির বেশি হিট। সাভারে ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারীর সম্পদের পাহাড়। চাকরিচ্যুত হলেও বন্ধ হয়নি অপকর্ম, সাংবাদিককে কোপানোর হুমকি। গাজায় ২৪ ঘন্টা ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ৭৬ ফিলিস্তিনি। জাবালিয়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ৫০ জন। এবং রাজধানীর হাতিরঝিলে হয়ে গেল আন্তর্জাতিক অর্ধ ম্যারাথন ২০২৫। অংশ নেয় ৩০টি দেশের দৌড়বিদ। সুস্থ সমাজ গড়ার লক্ষ্য। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি ইশিকা আজিজ। দেশের চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজ বিএনপি ও জামায়াত ইসলামীকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়। শনিবার বিএনপির পক্ষ থেকে জানানো হয় সন্ধ্যা ৭:৩০টায় বিএনপির প্রতিনিধি দল ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাবেন বিএনপির প্রতিনিধি দল। এছাড়া রাত ৮টায় জামায়াত ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সূত্র জানায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে আলোচনা হবে। এর মধ্যে নির্বাচন, বিচার, সংস্কার, জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব পাবে। আসতে পারে নতুন সিদ্ধান্ত। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী বিচলিত নয়। কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার এক অধিবেশন অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির। এ সময় সেনাবাহিনী নিয়ে যে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কারো মাধ্যমে সেনাবাহিনী বিতর্কিত হোক, আমরা তা চাই না। নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলাম নির্বাচনের জন্য সরকারকে বাধ্য করতে চায় না। সরকারের প্রতি জামায়াতের সহযোগিতা আগেও ছিল, সামনে অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি। মানবিক করিডোর ইস্যুতে শফিকুর রহমান বলেন, জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এসব বিষয়ে ভেবেচিন্তে সকল পক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। সমস্যা যত বড়ই হোক, আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। বগুড়ায় তারুণ্যের সমাবেশ আজ, তবে তীব্র বৃষ্টিতে জড়ো হতে পারছেন না নেতাকর্মীরা। সার্বিক পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ইশিকা, সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং বগুড়ার যেই স্থানীয় আবহাওয়া, সেখানে কিন্তু একটা দুর্গত পরিবেশ বিরাজ করছে এবং সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এবং আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী যতটুকু জানতে পেরেছি যে বিকেল ৩টা পর্যন্ত এমন বৃষ্টিপাত হতে পারে, যদিও আজকের এই সমাবেশের নির্ধারিত সময় বেলা ৩টা। এবং নেতাকর্মীদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা প্রত্যাশা করছেন যে বিকেলে ৩টার কিছু সময় পরপরই যেই সমাবেশের মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বৃষ্টি ততক্ষণে থেমে যাবে, এমনটি কিন্তু প্রত্যাশা তারা করছেন। এবং আপনি জানেন যে এই তারুণ্যের যে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য যেই সমাবেশ এবং সেমিনারগুলো করছে, আজকের
এই বগুড়ার বিভাগীয় যেই সমাবেশটি সেটি হচ্ছে তাদের তৃতীয় কর্মসূচি। এর আগে চট্টগ্রাম এবং খুলনাতেও তারা বিভাগীয় পর্যায়ে সফলভাবে সমাবেশ সম্পন্ন করেছেন এবং এখানকার আজকের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আমরা আয়োজকরা যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে প্রতিকূল পরিবেশের মধ্যেও বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আজকের এই সমাবেশটি সম্পন্ন হবে এমনটি কিন্তু তারা মনে করছেন এবং তৃণমূলের যারা নেতাকর্মীরা তারা প্রত্যাশা করছেন যে দেশের চলমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতিতে দলের শীর্ষ পর্যায় থেকে কোনো ধরনের নির্দেশনা তাদের প্রতি আসে কিনা সেই প্রত্যাশায় কিন্তু তারা রয়েছেন এবং তারা মনে করছেন যে এই সমাবেশের মধ্য থেকে তারা সেই ধরনের বার্তা পেতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে এবং বগুড়ার সাতমাথার পাশে সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বেলা ৩টার সময় এবং নির্ধারিত সময়েই সেই সমাবেশটি শুরু করতে পারবে বলে কিন্তু আয়োজকরা প্রত্যাশা করছেন এবং দলের নেতা কর্মীদের প্রতি দলের শীর্ষ পর্যায় থেকে কোনো নতুন ধরনের কোনো নির্দেশনা আসে কিনা সেই অপেক্ষা কিন্তু সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ঈশিকা। সাইফুল, অনেক ধন্যবাদ আপনাকে। বগুড়ায় তারুণ্যের উৎসব, আজ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে রাজনৈতিক আখ্যা দিয়েছে ইনকিলাব মঞ্চ। সেনাবাহিনী চেয়েছে বলেই তাঁর বক্তব্য প্রকাশ্যে এসেছে জানিয়ে সংগঠকরা বলছেন, দেশ আবারও ১/১১-র দিকে গেলে তার দায় তাদের আজীবন বহন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন তারা। বিএনপি জুলাইকে রাজনীতিতে ধারণ করেনি আর এনসিপি কুক্ষিগত করেছে বলে অভিযোগ ইনকিলাব মঞ্চের। সরকারের কেউ কেউ ৫ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে জানিয়ে জাতীয় সরকার করা সম্ভব না হলে জাতীয় ঐক্য কাউন্সিল করার আহ্বানও জানায় সংগঠনটি। আজকে বিএনপি বলুক জুলাই ঘোষণাপত্রের জন্য ঢাকাকে অচল করে দেওয়া হবে। দেখেন, আমরা লাখ লাখ মানুষ অংশগ্রহণ করব। বিএনপি জুলাই ঘোষণাপত্র নিয়ে অবরোধ করছে না, বিএনপি সংস্কার নিয়ে অবরোধ করছে না, বিএনপি বিচার নিয়ে অবরোধ করছে না। যখন সে শুধুই নির্বাচন নিয়ে কথা বলবে তখন তো আমরা এটাকে ফিল করি দিল্লির ছকে সে পা দিয়েছে এবং তাকে দিতে হয়েছে। যাত্রাবাড়িতে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণে নার্সারির কর্মচারী সহ আহত হয়েছেন ৪ জন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার রাত ১০টার পর যাত্রাবাড়ি পার্কের পাশে বৃক্ষ মেলায় এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় জুয়েল নামের এক ব্যক্তির 2 পা, হাত এবং শরীরে গুরুত্বপূর্ণ আঘাত পায়। স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। আহত স্বজনরা বলছেন তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। এছাড়া নার্সারিটির মালিক জানান, কে বা কারা তাদের উপর হামলা করেছে এ বিষয়ে তারা নিশ্চিত হতে পারেননি। তো আমরা কাছাকাছি যাওয়ার পরে দেখলাম আমার প্রায় 10 থেকে 15 জনের মতো কর্মী ছিল, 10 জনের মতো কর্মী ছিল। আর তারা হচ্ছে তাদের কার্যক্রম চালু রেখেছিল, তারা ট্রাক থেকে গাছ নামাচ্ছিল। তো কয়েকজন কর্মী আহত হয়েছে, 4-5 জন কর্মী আহত হয়েছে বিশেষ করে, এবং হচ্ছে একজন কর্মী খুব গুরুতরভাবে আহত হয়েছে, যার হচ্ছে হাত এবং পায়ে খুব গুরুতরভাবে জখম হয়েছে। বোমের যে মেডিসিনটা একটা কোকানোর মতো না কি ওগুলো ঢুকছে এটা বের করবে বলে, ঠিক আছে, বের করেন। সামরিকভাবে একটু ভালো আছে, আগের যেতে একটু ভালো আছে, কিন্তু অবস্থা এখন পুরোপুরি ক্রিটিক্যাল না। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ চতুর্থ দিনের মতো অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ দেওয়া হচ্ছে আগামী ৩ জুনের টিকিট। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় টিকিট বিক্রির কার্যক্রম। আর পূর্বাঞ্চলে ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। এছাড়া এবার কেবল অনলাইনেই অগ্রিম টিকিট কাটতে পারছেন ট্রেনের যাত্রীরা। স্টেশনের কাউন্টারে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। ঈদ উপলক্ষে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা যায়, এবার শুধুমাত্র ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে 33,315টি। এর আগে আন্তনগর ট্রেনের 31 মের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে গত 21 মে, 1 জুনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে 22 মে, 2 জুনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে 23 মে। এছাড়া পর্যায়ক্রমে 4 থেকে 6 জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে 25 থেকে 27 মে।
ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে হয়েছেন শত কোটি টাকার মালিক, করেছেন বহুতল 4টি বাড়ি, একাধিক প্লট, বিভিন্ন শপিং কমপ্লেক্সে কিনেছেন একাধিক দোকান। স্ত্রী, 3 কন্যা ও 1 পুত্রের নামে রয়েছে ফিক্সড ডিপোজিট সহ ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পদ অর্জনকারী এই চতুর্থ শ্রেণীর কর্মচারীর নাম দিন ইসলাম। দুর্নীতির অভিযোগে চাকরি হারালেও একই কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। ভূমি অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ান ইমনের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। দিন ইসলাম চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কাজ করতেন আশুলিয়ার ইউনিয়ন ভূমি অফিসে। সরকারি কাগজপত্র ৯/৬ এবং দালালির মাধ্যমে কয়েক বছরে কোটি কোটি টাকার মালিক বনে যান। বরখাস্তও করা হয় তাকে, তারপরও বন্ধ হয়নি দুর্নীতি। আশুলিয়া ভূমি অফিসের নাকের ডগায় নামজারি, খাজনা খারিজ ও পর্চার কাজের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। দেশ টিভির ক্যামেরা দেখে বন্ধ করে দেন তার নিজের অফিস। সাংবাদিককে দা দিয়ে কোপানেরও হুমকি দেন। মানুষকে জিম্মি করে যে টাকা নিচ্ছেন, এটা কেন নিচ্ছেন? চলে কিন্তু বানাইলে কথা কেন আপনি গায়ে তুলব কেন? সাভার পৌরসভার গ্যান্ডা এলাকায় দিন ইসলামের রয়েছে বহুতল 4টি ভবন। এর মধ্যে বি 8/4 হোল্ডিংয়ের 10তলা ফাউন্ডেশনের 5তলা ভবনটির 3 তলায় পরিবার নিয়ে বসবাস করেন। এছাড়া টানগ্যান্ডা ও নামাগ্যান্ডা এলাকায় রয়েছে 5টি প্লট। সাভার সিটি সেন্টারের 3 তলায় কাপড়ের গলিতে কিনেছেন কয়েকটি দোকান। শুধু সাভারেই নয়, দিন ইসলামের সম্পদের পাহাড় গড়েছেন গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরেও। সেখানে 34% জমির উপরে গড়ে তুলেছেন মার্কেট, ফসলি জমি কিনেছেন 40 বিঘা। এছাড়া বিভিন্ন ব্যাংকে স্ত্রী, 3 কন্যা ও 1 পুত্রের নামে ফিক্সড ডিপোজিট সহ রয়েছে কোটি কোটি টাকা। প্রশাসনের চোখে ধুলো দিতে নিয়েছেন ব্যাংক ঋণ। আপনি যদি ভিডিও করতেছেন, দেখেন কি করে আপনার আমি নারী নির্যাতনের মামলা পর্যন্ত দিব, একদম ঠিক করে ফেলবো। অসভ্য লোক, ভিডিও বন্ধ করবি। ওয়াইফাই আপনি কি করেন? কি করেন আপনারা জানেন না? না জানিয়ে কিছু দিন না জানি না আসছে নাকি জানি না। ওনার নামে মামলা হয়েছে। মামলা হয়েছে, যাও মামলা গিয়ে দেখো কি যা মামলা। মামলাটা খবর কি আছে? আপনার ভালো লাগবে কি শুধু আপনারা নিয়ে আসেন, আপনি অসভ্যই গুবে। এটা ছাড়া কি ওনার বাড়ি আছে? আরো আছে 3টা নম্বর। আশুলিয়ার এসিলেন সাদিয়া আক্তার এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। আর সাভার সচেতন নাগরিক কমিটির সদস্যরা বলছেন, দুর্নীতিবাজদের সম্পদ সরকারি কোষাগারে আনার পাশাপাশি শাস্তির ব্যবস্থা করলে দুর্নীতি কমানো সম্ভব। না, আমি বক্তব্যটা ভূমিতে যারা দুর্নীতি করে, এরা সুনির্দিষ্টভাবে ধরে এদের সম্পদ যেগুলো করেছে এটা সরকারের কোষাগারে যদি আনা যায় আর তাদের যদি শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ভূমিতে দুর্নীতি বহুলাংশে কমে যাবে। শীঘ্রই দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। দেওয়ান ইমন, দেশ টিভি, সাভার। ভুয়া কাগজপত্র দেখিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ক্রেন আমদানির প্রকল্প হাতিয়ে নেওয়ার অভিযোগ সরকার কবির নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এমন অভিযোগের পর টনক নড়ে মন্ত্রণালয়ের। এ নিয়ে তদন্ত কমিটি করেও গড়িমসি স্বয়ং তদন্ত কমিটির। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পে 17 কোটি টাকার হেভি ক্রেন আমদানির ঠিকাদারি পান মেসার সরকার কবির আহমেদ। দরপত্রে অংশগ্রহণের সময় সরকার কবির লিহোত্রা নামে একটি ব্র্যান্ড উল্লেখ করেন তুর্কির। ভয়াবহ প্রতারণা তো এখানেই। দরপত্রে লিহোত্রা ব্র্যান্ডের যে ওয়েবসাইট ব্যবহার করা হয়, সেই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিষ্ঠানের যে ঠিকানা দেওয়া আছে, সেই একই ঠিকানায় পাওয়া যায় আরেকটি প্রতিষ্ঠান। লিহোত্রা নামে কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি ওই ঠিকানায়। যে ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে, সেখানে প্রতিষ্ঠানের ব্যবহৃত লোগোটির অস্তিত্ব পাওয়া যায় আরও 9টি ওয়েবসাইটে। একই সাথে ওয়েবসাইটটির নিচে যে ফোন নম্বর ব্যবহার করা হয়েছে, সেই একই নম্বর রয়েছে আরও 9টি ওয়েবসাইটে, যেগুলো ছিল সন্দেহজনক। প্রতিষ্ঠানটি যে আইএসও সনদটি ব্যবহার করা হয়েছে, সেটিও ছিল সন্দেহজনক। আইএসও কনসালটেন্সি কোম্পানি বাংলাদেশের তথ্যমতে আইএসও সনদ আইন অনুযায়ী 2015 সালের নিয়ম অনুযায়ী চলছে, কিন্তু সরকার কবির কাজ ভাগিয়ে নিতে যে সনদ ব্যবহার করেছে, সেটি ছিল 2008, যা বর্তমানে বাতিল বলে জানান এই কর্মকর্তা। মানে এখন 15 ভার্সনটা লাগবে না। জালিয়াতিতে অভিযুক্ত মেসার সরকার কবির আহমেদের এমন দুর্নীতি খতিয়ে দেখতে এরই মধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি, কিন্তু 7 দিনের সময় পেলেও ব্যর্থতার পরিচয় দেয় ওই কমিটি। এখনো তদন্ত প্রতিবেদন জমা দেয়নি দুর্যোগ ব্যবস্থাপনার এই কমিটি।
এদিকে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পার হলেও এখনো এ নিয়ে কোনো চিঠি পাননি সরকার কবির, এমনটাই জানান দেশ টিভিকে। কমিটি এসে করার কথা শুনছি, কিন্তু কমিটি চিঠি এখনো পাইনি। পাইলে পরে আমাদের যে সময় কাটবে তখন যে আমাদের কাগজপত্র যা আছে দেখাবো, তারা যে প্রশ্ন জবাব দিবে, এখনো ডাকি নাই। ভুয়া প্রতিষ্ঠান আর ভুয়া কাগজপত্র দেখিয়ে কিভাবে সরকারি প্রকল্প হাতিয়ে নিল সরকার কবির, আর কেনই বা যাচাই বাছাই ছাড়া কাজ দিয়েছে ওই প্রতিষ্ঠানকে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের দপ্তরে দেশ টিভি। কিন্তু প্রশ্ন শুনে দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়েও দেখা দেয়নি মহাপরিচালক। ব্যস্ততার দোহাই দিয়ে আড়াল করতে চাইলেও নিজেদের এমন ভয়াবহ অনিয়ম। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পথচারী সহ গুলিবিদ্ধ হয়েছেন 2 জন। শুক্রবার রাত 8:30টার দিকে সৈকতের পশ্চিম পয়েন্টে এই ঘটনা ঘটে। আহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। আহত হয়েছেন সন্ত্রাসী খ্যাত আলী আকবর। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ পথচারীর নাম জানা যায়নি। স্থানীয়রা জানান, সৈকতের পশ্চিম পাশে আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসেছিলেন। এই সময় মোটরসাইকেলে করে আসা 8 থেকে 10 জন অস্ত্রধারী আকবরকে একাধিকবার গুলি করেন। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান। এই হামলা পরিকল্পিত বলে মন্তব্য করেছে পুলিশ। তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ জানায়। কুমিল্লায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। গতরাতে ঢুলিপাড়া চৌমোহনীতে নিউ যত্ন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল বরুড়া উপজেলার আমরাতলী ইউনিয়নের বাসিন্দা। নিরাময় কেন্দ্রের রোগীদের অভিযোগ, কর্তৃপক্ষ সোহেলকে নির্যাতন করে হত্যা করেছে। এ সময় চিকিৎসাধীন রোগীরা নিরাময় কেন্দ্র ভবনটি ভাঙচুর করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। বরগুনায় 14টি খেয়াঘাটে যাত্রী পারাপারে 25% বাড়ানো হয়েছে ভাড়া। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। তাদের দাবি, জ্বালানি তেল সহ দ্রব্যমূল্যের দাম কমার পরও ভাড়া বৃদ্ধি অযৌক্তিক। তবে জেলা পরিষদ বলছে নিয়ম মেনেই ভাড়া বাড়ানো হয়েছে। সহকর্মী রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। নদী বেষ্টিত বরগুনার এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম খেয়া পারাপার। পায়রা ও বিষখালী নদী পাড়ি দিয়ে প্রতিদিন লাখো যাত্রী পার হয়। সম্প্রতি এসব নদীর 14টি খেয়াঘাট ইজারা দিয়েছে জেলা পরিষদ। এতে যাত্রী প্রতি 25% করে ভাড়া বৃদ্ধি করে 20 টাকার ভাড়া এখন 25 টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। আমাদের যাত্রীদের জন্য এটা অবশ্যই এটা হয়রানি, কারণ আমরা দেখা যাচ্ছে যে আগে আমাদের 20 টাকা ভাড়া ছিল, সেটাই তো অনেক হয়ে যেত। এখন সেখানে আরো 5 টাকা, অথচ তৈলের দাম তো বাড়ে নাই। এই জুলুমের বিপরীতে আমরা নিষ্কৃতি চাই, যাতে জনগণের কল্যাণ হয়। ডিসি সাহেব বা জেলা পরিষদের কর্তৃপক্ষ মিললে তারা এই ভাড়াটা নির্ধারণ করছে। তবে এই যে ভাড়া করছে, এটা আমাদের সাধারণ জনগণের উপর একটা চাপের সৃষ্টি হয়েছে। যাত্রী অধিকার সংরক্ষণ কমিটি বলছে, যাত্রীদের সাথে আলোচনা না করে ভাড়া বাড়ানো অযৌক্তিক। তেলের দাম কমার পরেও ভাড়া বৃদ্ধি করা হলো যাত্রীদের সাথে কোনো আলোচনা না করে। এগুলো ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির নজর দেওয়া উচিত এবং প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত। এবং যাত্রীদের কোনো সেবা এই পারাপারে নেই, তাদের ইচ্ছা মতো খামখেয়ালি মতো তারা খেয়া পারাপার করে থাকে। এদিকে জেলা প্রশাসক জানান, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রতি 3 বছর পর পর ভাড়া পুনর্নির্ধারণ কিংবা যৌক্তিকরণ করার বিধান রয়েছে। এছাড়াও 3 বছরের মধ্যে সর্বোচ্চ ইজারা মূল্যের 10% বৃদ্ধি করে দরপত্র আহ্বানের বিধান থাকায় সবকিছু সমন্বয়ের জন্য বাড়ানো হয়েছে ভাড়া। 3 বছর পরে যে মূল্যটা নির্ধারণ করার কথা, সেই মূল্য নির্ধারণ কমিটি, এটা একটা কমিটি আছে, কমিটি একটা সুপারিশ করে, সেই সুপারিশের প্রেক্ষিতে আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাই এবং আরও অনুমতি দেওয়ার পরেই নিয়মিত ভাড়াটা নির্ধারণ করা হয়েছে। এবং এই ভাড়াটাতে যে এটাই জেলা পরিষদ মূলত রাজস্ব হয় এবং এই রাজস্ব হাই থেকে জেলা পরিষদ যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করে থাকে, সেই কর্মকাণ্ডগুলো পরিচালনা থাকে। এর মধ্যে এই খেয়াঘাটের উন্নয়নও যুক্ত আছে। 25 টাকা করে নতুন নির্ধারিত ভাড়া আগামী 3 বছর কার্যকর থাকবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে 4 লেনে উন্নীতকরণের কাজ সিংহভাগ শেষ হয়েছে। পাশাপাশি মহাসড়কের আন্ডারপাস, ওভারপাস ও উড়াল সেতু খুলে দেয়ায় এবারও ঈদযাত্রা স্বস্তির হবে বলে প্রত্যাশা যাত্রী ও চালকদের। তবে পশুবাহী গাড়ি ও 3 চাকার যানবাহন চলাচল নিয়ে চিন্তিত চালকরা। মহাসড়কে জননিরাপত্তায় নানা পদক্ষেপের কথা বলছে পুলিশ। এদিকে সাসেক বলছে দ্রুতই খুলে দেওয়া হবে বাকি আন্ডারপাস ও ইন্টারচেঞ্জ সার্ভিস সড়কগুলো। সহকর্মী শুভ কুমার ঘোষের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সংযোগ। ঈদযাত্রায় এ মহাসড়কে চাপ বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু পশ্চিম পাড়ের 22 কিলোমিটার সংযোগ সড়কটি পার হয়েই হাটিকুমরুল গোলচত্বর থেকে বনপাড়া, পাবনা ও বগুড়া মহাসড়কে বিভক্ত হয়ে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের যানবাহন। এর মধ্যে চান্দাইকোনা পর্যন্ত 27 কিলোমিটার 4 লেনে উন্নীতকরণের কাজ চলায় ঈদযাত্রায় পুরোটাই ব্যবহার করতে পারবে যানবাহনগুলো। পাশাপাশি খুলে দেওয়া হচ্ছে মহাসড়কের প্রায় সবগুলো আন্ডারপাস, উড়ালপাস, উড়াল সেতু ও ইন্টারচেঞ্জ সার্ভিস সড়ক। তবে মহাসড়কের পাশে কোরবানির পশুর হাটগুলো যেন ভোগান্তির কারণ না হয় সেদিকে নজর রাখার আহ্বান যাত্রীদের। রাস্তার পাশে যতগুলো হাট আছে এই হাট বাজারগুলো রাস্তার পর থেকে সরাইতে হবে। মহাসড়ক ভালো থাকায় এবার ঈদযাত্রায় স্বস্তির আশা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে 3 চাকার যান নিয়ে চিন্তিত তারা। অবৈধ নথিমন পরিবহন, 3 হুইলার, অটো, সিএনজি এইগুলো যাতে হাইওয়েতে না উঠতে দেয়। এইগুলো হাইওয়েতে না উঠলে দুর্ঘটনা ঘটবে না। এদিকে 13টি আন্ডারপাসের 11টি আগেই খুলে দেওয়া হয়েছে। এবার চেষ্টা চলছে বাকি 2টো খুলতে। অন্যদিকে এলেঙ্গা থেকে রংপুর মহাসড়কের 4 লেনের কাজ 83% শেষ হলেও ঈদের আগে কাজ আরও এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। হাটিকুমরুল ইন্টারচেঞ্জের সব সার্ভিস সড়ক খুলতেও দ্রুত গতিতে কাজ চলছে। আমরা চেষ্টা করবো এবার যে পাবনার দিকে যে সার্ভিস রোডটা আছে, প্লাস আপনার অন্য সার্ভিস রোড রাজশাহীর দিকেও গেছে, ওই সার্ভিস রোডগুলি আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা প্রস্তুত আছি যে আমরা আরো কিছু সুবিধা দেওয়া যায় কিনা। ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পশুর হাট কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে এরই মধ্যে সভা করেছে হাইওয়ে পুলিশ। চিহ্নিত করা হয়েছে যানজটপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো। ইতিমধ্যে আমাদের সড়ক ও জনপদ এবং সাসেক প্রকল্পের লোকজনের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। সড়কের যেসব স্থান আমাদের ঝুঁকিপূর্ণ আছে এগুলো মেরামতের কাজ করতেছে। আমরা অলরেডি রাত্রিকালীন টহল টিম বাড়িয়ে দিয়েছি এবং গরুবাহী যেসব গাড়ি আছে এগুলোর উপর আমাদের বাড়তি সতর্কতা থাকবে। নারীর টানে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন হবে এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, রাজধানীর বাংলা মোটরে ব্রিফ করছেন এনসিপি নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন যেন শহীদ হাসান ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে। বাংলাদেশের রাজনীতিতে 1/11 আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে 24-এর অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের প্রতি উত্তরণের জন্য এই জনপদের মানুষের যে লড়াই করেছেন, সে লড়াইকে সম্মান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের উপরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সংস্কার, বিচার, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য নির্বাচন আয়োজন, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ প্রণয়ন সহ প্রত্যেকটা বিষয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছে। দেশে যে ক্রান্তিকালীন পরিস্থিতি চলছে, এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়, রাজনৈতিক দলগুলোর করণীয় এবং জনগণের পদক্ষেপ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজকে এক জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই সংবাদ সম্মেলনে এ পর্যায়ে আপনাদের সামনে
বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানানো করছি। আসসালামু আলাইকুম। আপনারা দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ সকলেই জানেন যে আমরা দেশে এক ধরনের অনিশ্চয়তা এবং অস্থিতিশীলতার তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে, এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের বিষয়টিও সেই প্রেক্ষিতে আসলে আলোচনা এসেছে। সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা সেই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান এই সংবাদ সম্মেলন আমরা আমাদের সদস্য ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন, এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল বা প্রত্যাশা আছে যে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে। এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? এইটা একটা মৌলিক বিষয়। আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার একটা গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে, এবং ফলে তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। তাই আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বে থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্রের যেই নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সময় কিন্তু আগাচ্ছে, ফলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রদানের ব্যবস্থা করা উচিত, এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের স্বস্তি তৈরি হবে, আস্থার জায়গা তৈরি হবে। ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা, এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া। পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা, এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাব, সেটা আমাদের প্রত্যাশা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে পক্ষ থেকে 626 জনের একটা তালিকা, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম, সেটা আরো আগে প্রকাশ করা হইতো। এটা তো আসলে 18ই আগস্ট বা আগস্ট মাসেরই ঘটনা। তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না, এবং এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না। তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে, দর্শক, কেন্দ্রীয় কার্যালয়ে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংবাদ সম্মেলন। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় লিখিতভাবে ও সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে এনসিপি নেতা সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন তাকে এই লিগ্যাল নোটিশ পাঠান। গেল 22 মে ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটটি খারিজ করে শপথের আদেশ দেন হাইকোর্ট। এরপর এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে পোস্টে লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই পোস্টকে ঘিরে পাঠানো নোটিশে
সার্জিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে সংবাদ সম্মেলন ডেকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান আইনজীবী।